যুব শক্তি নিয়ে প্রচুর প্রশ্ন তোমাদের মনে আসছে। তার মধ্যে বেশ কিছু প্রশ্ন আমিও এনকাউন্টার করেছি। কিভাবে যুব শক্তির টাকা পাওয়া যাবে? কারা পাবে? কত টাকা পাবে? কিভাবে এপ্লাই করব? এবং আমাদের কি আগে যুব সাথীর অ্যাকাউন্ট খোলা থাকলেই আমরা অটোমেটিক্যালি সেই টাকা পেতে থাকবো? পুরো তথ্য আজকে বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো কিছু মিস যাবে না, শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, সবকিছু জানতে পারবে। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আহ, আমাদের এটা জানা উচিত যে হঠাৎ করে যুব শক্তির প্রসঙ্গটা কিভাবে আসলো। আমরা সবাই জানি গত 4 মে যেই রেজাল্ট বেরিয়েছে আমাদের বিধানসভা ভোটে, তাতে আমাদের নতুন দল তৃণমূল কংগ্রেসকে সরিয়ে নতুন দল বিজেপি আমাদের ক্ষমতায় এসছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই সরকার এই জিনিসটা অ্যানাউন্স করেছে। এইটার ব্যাপারে আগেও বহুবার বলা হয়েছিল এবং এটা কার্যকর করার কথা এবার একদম শিলমোহর পড়ল। পুরো ব্যাপারটা কি হয়েছে একটু আস্তে আস্তে পুরো জিনিসটা ডেটা ওয়াইজ পয়েন্ট ওয়াইজ দেখে নিই। সবার প্রথমে এইটা বুঝতে হবে যে এখানে কি পরিবর্তনটা এলো। আগে যে যুব সাথী ছিল, বর্তমানে যুব শক্তি হলো, শুধু কি নামের পরিবর্তন হলো, না আদৌ কোনো পরিবর্তন হয়েছে? অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক ব্যাপারে পরিবর্তন এসেছে। সবার প্রথমে আগে যেটা 1500 টাকা দেওয়া হতো, বর্তমানে সেটা মাসে 3000 টাকা দেওয়ার কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এটার একটা মেয়াদ ছিল 5 বছর, যবে পাবে। যেহেতু এটা বেকারদের জন্য বলা হয়েছিল 5 বছর পর্যন্তই পাবে, কিন্তু এবার সরকার ঘোষণা করেছে যতক্ষণ না পর্যন্ত তোমরা স্থায়ী চাকরি পাচ্ছ। এই স্থায়ী চাকরির ব্যাপারটাও আমি একটু এলাবোরেট করব। যারা স্থায়ী চাকরি না পাচ্ছ তারা কিন্তু এইটার বেনিফিট পেতে থাকবে। তৃতীয় পয়েন্ট, যাচাই আগে খুব লুজ যাচাই হতো, খুব একটা ভেরিফিকেশন হতো না, অ্যাপ্লাই করলেই মোটামুটি পাওয়া যেত। সেই জায়গাটা থেকে একটা পরিবর্তন আনা হয়েছে। এবার কড়া ভেরিফিকেশন হবে এবং বাধ্যতামূলক ডিবিটি। ডিবিটি মানে কি? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। যেই ট্রান্সফারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে, গভর্নমেন্ট যখন কোনো কিছু ভাতা হোক, কোনো বেনিফিট হোক, সেটা যখন সরকার, যেটা বার্ধক্য ভাতাও হতে পারে বা অন্নপূর্ণা ভাণ্ডার হতে পারে, এবং এই ক্ষেত্রে অবশ্যই যুবশক্তির ব্যাপারটাও যদি হয়, তাহলে সেই বেনিফিটটা যদি টাকার ফরম্যাটে আপনার অ্যাকাউন্টে আসার হয়, তাহলে সেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে, সেটাকেই বলা হচ্ছে ডিবিটি। সেই ব্যাপারটাও আমি একটু আসবো। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কি জন্যই টাকাটা পাচ্ছি, কি কি পাচ্ছি। সবার প্রথমে আর্থিক নিরাপত্তা। প্রতি মাসে সরাসরি যারা এই বেনিফিটটা পাবে, তারা প্রত্যেক মাসে সরাসরি 3000 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে। আমি আবারও বলছি, ব্যাংক অ্যাকাউন্টে পাবে। যে ব্যাপারটা আমি বলছিলাম যে এই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু বেনিফিট ট্রান্সফার। প্রস্তুতির খরচ হিসাবে সরকার এই টাকাটা দিতে চাইছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা তার জন্য বই হোক, ইন্টারনেট কানেকশন হোক, কোথাও পড়তে যাচ্ছ তার যাতায়াত বাবদ খরচ হোক, বা কোনো রকম ইন্টারনেটের খরচ হোক, এই পরীক্ষার প্রস্তুতির জন্য, ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা দরকার হয়। সবসময় বাবা মা সেটা বেয়ার করতে পারে না বলে সেক্ষেত্রে অনেকের প্রস্তুতি আটকে যায়। সরকার বলছে যে এই টাকার জন্য এই প্রস্তুতি আটকে যাবে না। তার কারণটা এইটাই যে এখানে সরকার এইটাই বলতে চাইছে যে তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, কিন্তু তার জন্য যা যা সাময়িক সাহায্য করার সেটা আমরা করব। এটা ডাইরেক্ট ভাতার কথা বলছে না, এটা বলছে তোমার প্রস্তুতির সহায়তার জন্য সরকারের তরফ থেকে একটু সাহায্য। বিশেষ পরিচয়, রাজ্য সরকার তরফ থেকে যুবশক্তির ভরসা কার্ডটা প্রোভাইড করা হবে। একটা কার্ড প্রোভাইড করা হবে, যেই কার্ডটার মধ্যে মেনশন করা থাকবে যে তুমি যুবশক্তির বেনিফিশিয়ারি, মানে তুমি যুবশক্তির বেনিফিট পাচ্ছ, সেই ব্যাপারটা এখানে মেনশন করা থাকবে। তাহলে বোঝা গেল এই ব্যাপারটা কি জন্য এবং কারা পাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে কিছু কোয়ালিফাইং ক্রাইটেরিয়া রয়েছে, যেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে তারাই এটা পাবে, এবং সেগুলো খুব স্পেসিফিক। বয়স তার হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। 21-এর কম পাবে না, 40-এর বেশি পাবে না। তার মানে যাদের বয়স 21 থেকে 40 তারা এই বেনিফিটটা পাবে। বাসিন্দা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে পাবে। মানে তোমার জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গে,
কিন্তু তুমি থাকো গিয়ে বাইরের একটা স্টেটে বহু বছর ধরে, বর্তমানেও বাইরে রয়েছো, তাহলে কিন্তু তুমি সেই বেনিফিটটা পাচ্ছ না। তোমার ডোমিসাইল যেটাকে বলা হয় সেটা পশ্চিমবঙ্গের হতে হবে। তৃতীয় পয়েন্ট কি? শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। তুমি মাধ্যমিক পাস করোনি, সেক্ষেত্রে তুমি এই বেনিফিট বা বেনিফিশিয়ারি হতে পারবে না। চতুর্থ পয়েন্ট হচ্ছে কর্মসংস্থান স্থিতি। এই ব্যাপারটা আমি একটু ডিটেলসে বলবো, যে তোমার সরকারি চাকরি যদি পেয়ে থাকো পাবে না, অন্নপূর্ণা ভাতা পাচ্ছ পাবে না, তুমি এমন কোথাও চাকরি করছো যেখানে পিএ পিএসআই এইরকম বেনিফিট, ইন্স্যুরেন্স, এইসব বেনিফিট গুলো দেওয়া হয়, তাহলেও তুমি পাবে না। তুমি যদি কোনো অসংগঠিত ক্ষেত্র বা আনঅর্গানাইজ সেক্টরে চাকরি করো, আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। ধরুন কেউ কোথাও রিক্সা চালায়, অটো চালায়, সেক্ষেত্রে তার পিএ পিএসআই এর ব্যাপার নেই, তাহলে তারা এই বেনিফিশিয়ারির লিস্টে পড়বে। আপনি কোনো অফিসে চাকরি করেন, মাস গেলে আপনার স্যালারি আসে এবং সেখানে পিএ পিএসআই রয়েছে, তাহলে আপনি অ্যাকাউন্টটা এখানে খুলতে পারবেন না। এবার ব্যাপার হচ্ছে সরকার কিভাবে বুঝবে? সরকার বুঝবে আপনার প্যান কার্ডের মাধ্যমে। প্যানের সাথে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে এবং যেই অ্যাকাউন্টটা লিঙ্ক থাকছে তার মধ্যে থেকেই তারা ডিটেলস পেয়ে যাবে, বা প্যানের মধ্যে থেকেই পুরো ডিটেলস পেয়ে যাবে কোনো কোম্পানির সঙ্গে আপনি সম্পূর্ণভাবে যুক্ত আছেন কিনা। এর পরের পয়েন্ট হচ্ছে যে এখানে কারা কারা পাবেন না, সেই ব্যাপারটা আমি আরো কিছুক্ষণ আগে বললাম। সবার প্রথম পয়েন্ট হচ্ছে আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের বেনিফিশিয়ারি হন, মানে আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে, আপনি কোনো চাকরি করেন না, আপনি কোনো স্থায়ী জায়গায় চাকরি করছেন না, কিন্তু তবু আপনি পাবেন না যদি আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে থাকে। ঠিক আছে, ক্রাইটেরিয়া ম্যাচ করা সত্ত্বেও আপনি পাবেন না যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনি নেন। এসআইএ বা ট্রাইব্যুনাল থেকে যাদের বাতিল করা হবে, আমি কিছুক্ষণ আগে বললাম খুব কড়া চেকিং হবে, এবং এইটা প্রায় 55 লাখ অ্যাকাউন্টের ওপর অ্যাপ্লাই হবে। 55 লাখ অ্যাকাউন্ট চেক হবে এসআইএ বা যে ট্রাইব্যুনালটা তৈরি হচ্ছে তার মাধ্যমে। এটা একটা কঠোর চেকিং পদ্ধতির মধ্যে দিয়ে যাবে, তাতে যাদের নাম বাদ চলে যাবে তারাই বেনিফিশিয়ারি লিস্টে আর থাকছে না। তৃতীয় হচ্ছে আয়কর দাতা এবং সরকারি চাকরি করছে। আয়কর দাতা মানে যাদের পিএ পিএসআই অ্যাকাউন্ট রয়েছে, তার মানে সে হচ্ছে একদম টেম্পোরারি নয়, এরা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট চাকরিজীবী। তার মানে কোনো প্রাইভেট জবও যদি হয় সেক্ষেত্রে আপনি যদি এই বেনিফিটগুলো পান, তার মানে আপনি সরকারের সঙ্গেও যুক্ত, কারণ পিএফ এর ব্যাপারটাও কিন্তু সরকারের সঙ্গে ইনডাইরেক্টলি যুক্ত, পিএফ অ্যাকাউন্টের ব্যাপারটা। তাহলে আপনি সরকারের সঙ্গে যখন যুক্ত হয়ে আছেন তখন আপনি, বা সরকারি চাকরি করলে তো প্রশ্নই উঠছে না, সেক্ষেত্রে আমি বাদই দিলাম। ঠিক আছে, এই জায়গাটায় একটু পেনশনভোগীও যারা আছে তারাও কিন্তু এখানে পাবে না, তারাও এখানে পাবে না। এবং এই ক্ষেত্রে এখনো খুব ক্লিয়ারলি বলা না থাকলেও একটা ব্যাপার ধরেই নেওয়া হচ্ছে, যাদের বিজনেস আছে এবং তার ইনকাম ট্যাক্স জমা দেন তারাও এই বেনিফিট পাবেন না। পরবর্তী পয়েন্ট হচ্ছে পুরনো যুবসাথী প্রাপকদের জন্য কিছু জরুরি তথ্য, এক এক করে আমি বলছি। আপনার যুবসাথী প্রকল্প আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাহলে এইটা মন দিয়ে শুনুন। প্রথম পয়েন্ট হচ্ছে ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাময়িক টাকা বন্ধ রাখা হবে বা হয়েছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। আপনার টাকা আসা বন্ধ হয়ে যাওয়া মানে এই নয় যে আপনি পুরনো যেই টাকা পেতাম তখন আপনি হাউতাশ করবেন যে পুরনো টাকাটাও বন্ধ হয়ে গেল, একদম ব্যাপারটা সেটা নয়। আপনার পুরনো টাকার বদলেই এটা নতুনটা আসবে, ধৈর্য ধরতে হবে একটু, ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরে এটা শুরু হবে। 55 লক্ষ পুরনো প্রাপকদের নতুন করে করা ভেরিফিকেশন হবে, চেক হবে আপনি সবকটা ক্রাইটেরিয়া, 1 নাম্বার মাধ্যমিক পাস কিনা, 2 নাম্বার পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা কিনা, 3 নাম্বার হচ্ছে আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে কিনা, 4 নাম্বার হচ্ছে আপনি কোথাও জব করেন কিনা। এই ব্যাপারগুলো, এই পুরো ক্রাইটেরিয়াগুলো চেক করার পরে আপনাকে এখানে অ্যাকনলেজ করা হবে, নট দেওয়া হবে পজিটিভ। আগে ভুয়ো তথ্য দিয়ে টাকা পেলেও এবার তারা কিন্তু আর বাঁচতে পারবে না, তারা কিন্তু এবার লিস্ট থেকে তাদের নাম বাদ চলে যাবে। সমস্ত পুরনো প্রাপককে পোর্টালে নতুন করে এনরোল বা আপডেট করতে হতে পারে, এই ব্যাপারটা এখনো বলেননি, এটা জানানো হবে অন্নপূর্ণা ভান্ডারে পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে এইটা আস্তে আস্তে ধরবে, এবং এই কাজটা আগামী 2-3 মাসের মধ্যেই একদম আবার ফুল ফেজে চালু হয়ে যাবে। এবার
এই যে অ্যাপ্লিকেশন শুরু হবে তার আগে আপনাকে যেই ডিটেলসগুলো জমা করে রাখতে হবে, নিজের কাছে তৈরি করে রাখতে হবে, সেইগুলো বলি। ১ নাম্বার হচ্ছে আপনাকে আধার কার্ড ডিবিটি লিঙ্ক করাতে হবে। ডিবিটি লিঙ্কের ব্যাপারে আমি আসছি। ডিবিটি লিঙ্ক কিভাবে করাবেন। ২ নাম্বার হচ্ছে আপনার বয়সের প্রমাণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, যেকোনো একটার মাধ্যমে আপনাকে এটা প্রমাণপত্রে জমা করতে মানে জমা রাখতে হবে নিজের কাছে, অ্যাপ্লাই করার সময় কাজে লাগবে। ৩ নাম্বার এখানে ২ নাম্বার হচ্ছে ঠিকানার প্রমাণপত্র, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, যেটাই হোক না কেন, রেশন কার্ড হতে পারে, সেইগুলো জমা রাখতে হবে। ৩ নাম্বার বললাম বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট বা অন্য কিছুর মাধ্যমে, বার্থ সার্টিফিকেট। ৪ নাম্বার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আপনি মাধ্যমিক পাশ করেছেন কিনা সেটা আপনাকে জমা করতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, মার্কশিট হতে পারে, যে কোনো একটা। ৫ নাম্বার হচ্ছে ব্যাংকের পাসবই, প্রথম পেজের একটা ছবি, যদি আপনার যেই অ্যাকাউন্টে ঢুকবে সেই অ্যাকাউন্টের ডিটেলস আপনার কাছে তৈরি রাখতে হবে, এবং সেটা যেন আপনার প্যান কার্ডের সঙ্গে অ্যাটাচ থাকে, এটা মাথায় রাখতে হবে। আপনার প্যান কার্ডের সঙ্গে সেই অ্যাকাউন্ট অ্যাটাচ নেই তাহলে কিন্তু হবে না। পাসপোর্ট সাইজ ছবি এবং কাস্ট সার্টিফিকেট, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট এবং একটা পাসপোর্ট সাইজ ছবি আপনার কাছে রেডি রাখতে হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড কি দরকার বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অ্যাকাউন্টস কি তৈরি রাখতেই হবে, সেরকম কোনো ব্যাপার নেই। ওইটা যদি নাও থাকে আপনাকে চিন্তা করার কিচ্ছু নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। এর পরের পয়েন্ট হচ্ছে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের কথা আমি কিছুক্ষণ ধরে বলছিলাম, সেই ব্যাপারটায় আসি। প্রথমত এই ৩,০০০ টাকা যদি আপনাকে পেতে হয় তাহলে দুটো, এই যে এই ব্যাংক অ্যাকাউন্টে দুটো জিনিসের মাধ্যমে ভেরিফাই আপনাকে করিয়ে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটার লিঙ্ক আছে কিনা, এবং ২ নাম্বার হচ্ছে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে কিনা। বেসিক্যালি এটাকে কেওয়াইসি বলা হয়, নো ইওর কাস্টমারের ব্যাপারটা। আপনি কিচ্ছু করতে হবে না, আপনার অ্যাকাউন্টটা আপনি ব্যাংকে গিয়ে চেক করুন আমার কেওয়াইসি করা আছে কিনা, ব্যাংক বলে দেবে। যদি না করা থাকে, সাধারণত 99% কেসে করানো থাকবে, কারণ এটা ম্যান্ডেটরি করে দিয়েছিল আরবিআই থেকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ব্যাংকেই বলে দিয়েছিল যে আপনার আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, সুতরাং থাকবেই। যদি না থাকে, ইন কেস না হয়ে থাকে, যদি কোনো সময় আপনি বহুদিন অ্যাকাউন্টটা ইউজ করছেন না, সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন যে এটাকে লিঙ্ক করিয়ে নেওয়ার, এবং যাতে কিনা এই টাকাটা এসে বাউন্স ব্যাক করে চলে না যায়, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কবে এবং কিভাবে আবেদন শুরু করবেন। শুনুন, আবেদনের মাধ্যম সম্পূর্ণ অনলাইন পোর্টালে থাকবে, অনলাইন পোর্টালের মাধ্যমে থাকবে। পোর্টালে ফর্ম ফিল আপ করতে হবে, পরবর্তীতে বিডিও বা এসডিও অফিসে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে, এখনো এটার কোনো রকম লিখিত কোনো সার্কুলার আসেনি। যদি হয় অনলাইনেও হয়ে যেতে পারে, সেটাও অ্যানাউন্স করে দিতে পারে যে অনলাইনে কিভাবে ভেরিফিকেশন হবে, না হলে আপনাকে এসডিও বা বিডিও অফিসে গিয়ে করার কথা বলা হবে। কবে শুরু হবে, আমি বারবার বলছি অন্নপূর্ণা ভান্ডারের কাজ শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পরে জুন মাসের মধ্যে যুবশক্তির অফিসিয়াল পোর্টাল চালু করার প্রবল সম্ভাবনা আছে। এক্ষেত্রে বলে রাখি, এখনো কোনো রকম পোর্টাল কিন্তু চালু করা হয়নি, বিভ্রান্ত হবেন না। কবে শুরু হবে, অন্নপূর্ণা ভান্ডারের কাজটা চালু হওয়ার পরে এই কাজটা শুরু হয়ে যাবে। বর্তমান অবস্থায় কি, রাজ্য মন্ত্রিসভায় আলোচনা এবং পোর্টাল তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। দ্রুত গতিতে যে এগোচ্ছে, এই ব্যাপারটা আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা প্রত্যেকদিন খবরের কাগজে খবরে নজর রাখলে আপনারা বুঝতে পারছেন বিভিন্ন পোর্টালে কতটা দ্রুত কাজ হচ্ছে। সুতরাং খুব নিশ্চিন্ত থাকুন, আগামী ২ মাসের মধ্যে, এটা মে মাস, জুন থেকে জুলাই, ম্যাক্সিমাম জুলাইয়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, এবং পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এই নয় যে পুরো সবার কমপ্লিট হবে তারপরে হবে, হতে পারে পোর্টালটা চালু হয়ে যাবে, পার্ট বাই পার্ট অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক দিয়ে দেবে, এবং লিঙ্ক দেবে না মানে পার্ট বাই পার্ট অ্যাপ্লাই হবে, এবং সেটার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু লোককে আস্তে আস্তে কিন্তু এরা যত জনের ভেরিফিকেশন হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। এখানে আমি যদি স্টেপগুলো বলি কি হবে, সবার প্রথমে রেজিস্ট্রেশন হবে। আপনার মোবাইল নাম্বার দিয়ে পোর্টালে প্রাথমিক একটা প্রাইমারি রেজিস্ট্রেশনের কাজ হবে। নেক্সট হচ্ছে ওই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন, যেরকম নর্মাল ভেরিফিকেশন হয়। ৩ নাম্বার হচ্ছে আপনাকে ডিটেলসগুলোকে ফিল করতে হবে, নিজের শিক্ষাগত যোগ্যতা বা আপনার বয়স কত, এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সবগুলো আপনি এখানে দেবেন। তারপরে ডকুমেন্ট আপডেট করবেন। এই যে যেইগুলো করেছেন তার সাপোর্টিং ডকুমেন্ট, যেমন আপনার বয়স বলেছে, তাহলে বয়সের জন্য কোনো একটা বার্থ সার্টিফিকেট বা কিছু, ধরুন আপনি মাধ্যমিক পাস করেছেন, তার জন্য মাধ্যমিকের সার্টিফিকেট বা আপনি মার্কশিট আপলোড করলেন, আপনার পাসপোর্ট সাইজ ফটো, আপনার অ্যাড্রেস প্রুফ, আপনার ব্যাংকের ডকুমেন্টস, এগুলো এক এক করে আপনি স্ক্যান করে আপডেট করবেন।
হতে পারে এটা আপনার এসডিও বা বিডিও অফিসে গিয়ে ফিজিক্যালিও করতে হতে পারে, ওয়ান টাইম, একবারই। সাবমিট এবং প্রিন্ট, এবার সেটাকে পুরোটাকে সাবমিট করবেন এবং প্রিন্ট করে আপনার ডকুমেন্টসগুলোকে রেখে দেবেন, ফাইনাল যে আপডেট বেরিয়েছে। এবং যদি সেটা এসডিও অফিসে হয় বা বিডিও অফিসে হয়, হতে পারে আপনার বাড়িতে সেই যুবশক্তির কার্ড আসলো, হতে পারে ডিজিটাল ফরম্যাটে আসলো, হতে পারে বিডিও বা এসডিও অফিসে থেকে ইনফর্ম করা হলে আপনি গিয়ে নিয়ে আসলেন, এরকম অনেক কিছু হতে পারে যেই জিনিসগুলো, কিন্তু স্টেপ এইগুলোই মোটামুটি থাকবে। একটা জিনিস মাথায় বারবার রাখবেন যে কোনো রকম এখনো কিন্তু পোর্টাল ওপেন হয়নি। কেউ যদি বলে এই পোর্টালে অ্যাপ্লাই করুন, একদম করবেন না, অ্যাপ্লিকেশন শুরু হয়নি, এটা স্ক্যাম চলছে। সরকারি লোগো ইউজ করে, অশোক স্তম্ভের লোগো ইউজ করে অনেকেই এরকম ফেক প্রোফাইল বানিয়ে আপনার ডেটা কালেক্ট করছে এবং সেটা কিন্তু মিস ইউজ হতে পারে। মাথায় রাখবেন, এরকম ভুয়ো ওয়েবসাইটে কোনোভাবে অ্যাপ্লাই করবেন না, এটা কিন্তু আপনার জন্য, আপনার ফিউচারের জন্য ক্ষতিকর হতে পারে। আর সঠিক পদক্ষেপ আপনি ওয়েট করুন, সরকার থেকে অ্যানাউন্স করা হবে, যখন অ্যানাউন্স হবে আপনি নিশ্চিত জানতে পারবেন কোনো না কোনো জায়গা থেকে। আমরা ডেফিনেটলি ভিডিও বানিয়ে আপনাকে ইনফর্ম করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখনই আবেদন শুরু হবে আমরা ভিডিও বানিয়ে আপনাদের ইনফর্ম করলে আপনাদের কাছে সঠিক তথ্য চলে যায়। তার আগে পর্যন্ত বারবার বলছি, কোনোভাবে ভুয়ো কোনো ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন না। এক্ষুনি অ্যাপ্লাই করার কোনো লিঙ্ক, কোনো ওয়েবসাইট, পোর্টাল তৈরি হয়নি। সবশেষে বলবো যে এই জিনিসগুলো আপনারা করবেন, মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, ফটোশপ, ফটোগ্রাফ আপনি গুছিয়ে রাখুন, 1 নাম্বার। 2 নাম্বার, দ্রুত ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টের সাথে মোবাইল এবং ডিবিটি লিঙ্ক করুন, মানে আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বারটাকে এখানে লিঙ্ক করুন, যাতে কিনা ডিবিটি লিঙ্ক কনফার্ম হতে পারে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ব্যাপারটা। ভুয়ো সাইটে কোনোভাবে এনকারেজ হবেন না, কোনো রকমভাবে সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না। সেগুলো ভুয়ো জায়গায় অ্যাপ্লাই করলে আপনার যা অ্যাকাউন্টের ডিটেলস যদি দেন, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টের থেকে টাকাও কেটে নিতে পারে, চলে যেতে পারে, অ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে। সুতরাং ভুল জায়গায় অ্যাপ্লাই করবে না। সরকার থেকে জানালে আমরা নিশ্চিত আপনাদেরকে ইনফর্ম করব, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, তখন আপনারা অ্যাপ্লাই করবেন। তার আগে পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কিনা এই ইনফরমেশনগুলো এলেই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমরা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও যখনই শুরু হবে বলে দেবো কিভাবে কি হচ্ছে না হচ্ছে, পুরো ব্যাপারটা আপনারা এখান থেকে জানতে পারবেন। আজকে পর্যন্ত, আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। হলে অবশ্যই ভিডিওটাকে বাকি প্রয়োজনীয় লোকেদের সঙ্গে শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধব বা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে দিন, যাতে এই ভিডিও থেকে ম্যাক্সিমাম বেনিফিটেড হতে পারে সবাই। আরও একটা কথা, অবশ্যই আমাদের পাশে থাকুন। আমাদের এই 85,000-এর চ্যানেলটাকে 1 লাখে করার জন্য আপনাদেরকে আমাদের পাশে প্রয়োজন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশন অন করুন, যাতে সব ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন। বাকি জিনিস নতুন কোনো ভিডিওতে অবশ্যই আমরা আলোচনা করব, যদি আপনাদের থাকে প্রশ্ন। আজকে এই পর্যন্ত থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।